স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। এই মুহূর্তে সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত আফরিন এবং আমি শাফাত বিন ফরিদ। শুরুতেই সংবাদ শিরোনাম। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে নিহত বেড়ে 7, আহত আরও 7 জন, অস্ত্রসহ একজন আটক। মণ্ডপে কোরআন রাখার অভিযোগে গ্রেফতার ইকবালকে নেওয়া হয়েছে কুমিল্লায়। জিজ্ঞাসাবাদ শেষে তোলা হবে আদালতে। রাষ্ট্রধর্ম ইসলাম ও সংবিধানে বিসমিল্লাহ থাকবে, বিতর্ক সৃষ্টির সুযোগ নেই বলছেন আওয়ামী লীগ নেতারা। নতুন নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি নয়, স্থায়ী আইনি কাঠামো চায় 14 দলের শরিকরা। এবং রংপুর সহ 3 জেলায় বন্যায় ব্যাপক ক্ষতি, তলিয়ে গেছে 60,000 হেক্টর জমির ফসল, ভেসে গেছে 10,000 পুকুর। প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 7 জন। ভোর 4টার দিকে উখিয়ার 18 নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোরে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই 7 জন মারা যান। নিহতরা হলেন বালুখালী ক্যাম্পের মাহমুদ ইদ্রিস, ইব্রাহিম হোসেন, আজিজুল হক ও মোহাম্মদ আমিন। বাকি 3 জনের নাম জানা যায়নি। ঘটনার পর 4 জনের মরদেহ পাওয়া গেলেও সকালে আরও 3 জনের মরদেহ পায় পুলিশ। এই ঘটনায় আহত 7 জনকে আন্তর্জাতিক দাতা সংস্থা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ। উখিয়া ক্যাম্পের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে এবার কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, এখন পর্যন্ত 7 জনের মরদেহ উদ্ধার করার কথা বলা হয়েছে। মৃতের সংখ্যা আর বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা এবং সংঘর্ষের কারণ সম্পর্কে পুলিশ কোনো তথ্য দিয়েছে কি? হ্যাঁ, আমি সকালে কথা বলেছি কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে 7 জনের যে মৃত্যুর সংবাদ তিনি নিশ্চিত করেছেন এবং সেই সাথে তিনি এও বলেছেন মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা তিনি রয়েছে, তিনি এও বলেছেন। তবে এখনো পর্যন্ত 7 জন এই সংঘর্ষে নিহত হয়েছে। ইতিমধ্যে ঠিক 10 মিনিট আগে এই কক্সবাজার সদর হাসপাতালের মর্গে 6 জনের মরদেহ আনা হয়েছে এবং তাদেরকে দেখতে পাচ্ছেন ময়নাতদন্ত এখানেই করা হবে। ময়নাতদন্ত শেষে হয়তো তাদেরকে আবার ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, সেখানে তাদের দাফন করা হবে। তবে আমি কথা বলেছি এখানে রোহিঙ্গা যেই 6 জনের মৃতদেহ নিয়ে আসছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলছেন সেখানে সন্ত্রাসী গোষ্ঠী আছেন, বিশেষ করে তারা আরসার দিকেই সেই আঙ্গুলটি তুলছেন, তারাই হয়তো তাদেরকে হত্যা করতে পারে সেরকমই আশঙ্কা করছেন। তবে আপনি জানেন এর আগে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহকে হত্যা করা হয়েছিল এবং পরপরই মহিবুল্লাহর ভাই আরসা তার ভাইকে হত্যা করেছে সেরকমই তিনি দাবি করছিলেন। পরবর্তীতে এই বিষয়ে একটি মামলাও হয়েছে। আপনারা জানেন রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক এলাকায় সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য সেখানে 3টি অ্যাপিবিএন এর ব্যাটালিয়ন করা হয়েছে এবং সেই সাথে সেনাবাহিনী কাজ করছে, এখানে পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন, র্যাবের সদস্যরা কাজ করে যাচ্ছেন। এর আগে আমরা দেখেছি আরসা সহ বেশ কিছু সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদেরকে র্যাব, অ্যাপিবিএন এবং পুলিশ তাদেরকে আটক করেছিল। এর আগে আপনি জানেন উখিয়া এবং টেকনাফে 2টি উপজেলায় 32টি রোহিঙ্গা শিবির রয়েছে। সেই 32টি রোহিঙ্গা শিবিরের বেশিরভাগ এলাকায় পাহাড়ি এলাকা হওয়াতে সেই পাহাড়ি এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসীরা অবস্থান করছেন এবং সেখানে অস্ত্র মজুত তারা করে এই সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছেন সেরকমই বরাবরই অভিযোগটি রয়েছে এবং সেই প্রেক্ষিতে র্যাবের সদস্যরা হেলিকপ্টার নিয়ে পাহাড়ি এলাকায় সেখানে টহল দিয়েছিল এবং বেশ কিছু অস্ত্র কারখানার তারা সন্ধান পেয়েছেন এবং অস্ত্র সহ রোহিঙ্গা সন্ত্রাসীদের তারা গ্রেফতার করতে সক্ষম হয়। এবং আজকের যে বিষয়টি অর্থাৎ আজকে যে সেটি মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সেরকমই আশঙ্কা করা হচ্ছে। বিষয় জানতে চাই, যারা আহত অবস্থায় রয়েছেন তারা কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকেরা কিছু জানিয়েছেন কি?
যে কজন আহত আছে তার মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি 7 জন আহত হয়েছে। যেহেতু আপনারা জানেন রোহিঙ্গাদের নিয়ে পরিচালিত সেখানে বিশেষায়িত হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে কিন্তু তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়। এবং আমরা যতটুকু জানতে পেরেছি 7 জন আহত হয়েছে, তার মধ্যে 3 জন গুলিবিদ্ধ। তারা সেখানেই MSF হাসপাতালে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। তাদের অবস্থা, 3 জনের অবস্থা আশঙ্কাজনক এরকমই আমরা জানতে পেরেছি। যদিও বা গণমাধ্যম কর্মীরা সেখানে সরাসরি গিয়ে সংবাদ সংগ্রহ করার কোনো সুযোগ নেই, সেই কারণে আমরা সঠিক তথ্যটি আপনাদেরকে জানাতে পারছি না। যদিও বা আমরা যতটুকু জানতে পেরেছি সেটি অসমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি সেখানে 7 জন হাসপাতালে ভর্তি আছে, তার মধ্যে 3 জন গুলিবিদ্ধ। সংঘর্ষের পর রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুর রহমান। যারা রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না এবং যাদের স্বার্থে আঘাত লাগে তারাই ক্যাম্পে সংঘাত সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। সকালে সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে উচ্চ রক্তচাপ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ বিষয়ক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। যে দুর্ঘটনা, নিশ্চয়ই যে আমরা কিছুটা প্রোগ্রেস হচ্ছে ওই রিপাট্রিয়েশনে। অনেক লোক রিপাট্রিয়েশন চায় না, ফেরত যাক এটা চায় না, তাদের স্বার্থে আঘাত লাগে, তারা হয়তো এই অঘটন ঘটাচ্ছে। কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় মূল অভিযুক্ত ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে গ্রেপ্তারের পর নেওয়া হয়েছে কুমিল্লায়। বেলা 12টার দিকে তাকে কুমিল্লা পুলিশ লাইনসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত 10:30টার দিকে কক্সবাজারের কলাতলি এলাকা থেকে আটক করা হয় ইকবালকে। ভোরে ইকবালকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার ট্রেনে চট্টগ্রামে যায় ইকবাল, সেখানে থেকে যায় কক্সবাজারে। দুর্গাপূজার সময় কুমিল্লার নানুয়া দিঘি পূজা মণ্ডপে পবিত্র কোরআন পাওয়ায় ধর্ম অবমাননার অভিযোগে সাম্প্রদায়িক সংঘাতে জড়ায় একদল লোক। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করব, তার যে প্রসেসগুলো সবকিছু শেষ করব, তারপর আপনাদেরকে যথাসময় সবকিছু জানানো হবে। একটা জাতিগতভাবে আমাদের যে সমস্যা হয়ে গিয়েছিল এই একটি ইনসিডেন্টের কারণে, আমরা চাই যে সবাই সেই সম্প্রীতি বজায় রাখবো, সবাই একসাথে থাকবো। কুমিল্লার দারোগাবাড়ি বাজার থেকে কোরআন শরীফ নিয়ে পূজা মণ্ডপে রাখে স্থানীয় তরুণ ইকবাল। গদা হাতে সেখান থেকে বেরিয়ে ফোন দেয় 999-এ। পরদিন উত্তেজিত জনতার মধ্যে উস্কানিমূলক বক্তব্য দেয় সে। আর এই ঘটনার ফুটেজ পাওয়া গেছে একাধিক সিসিটিভি ক্যামেরা থেকে। 12 অক্টোবর রাত 3:42 সিসিটিভি ক্যামেরার ফুটেজে মণ্ডপে কোরআন রাখায় অভিযুক্ত ইকবালকে দেখা যাচ্ছে কুমিল্লার দারোগাবাড়ি মাজারে ঢুকতে। পরদিন রাত 10:30টায় মাজারের খাদেম ও হাফেজের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। এর কিছুক্ষণ পর বেরিয়ে যায় সে রাতেই 2টার দিকে আবার মাজারে আসে ইকবাল। ডান বাক্সের ওপর থেকে কোরআন শরীফ নিয়ে রাখেন মেঝেতে। কিছুক্ষণ ঘোরাফেরার পর কোরআন নিয়ে বাইরে চলে যায় সে। কোরআন হাতে বেরিয়ে যাওয়ার সে ছবি মিলেছে আরেক সিসিটিভি ক্যামেরাতেও। সেখান থেকে জগন্নাথ মন্দিরের সামনে যায় ইকবাল। এরপর যায় চকবাজারের দিকে। পূবালী ব্যাংকের পাশের গলিতে নৈশ প্রহরীর সঙ্গে কথাবার্তা বলতেও দেখা যায় তাকে। এরপর আসে নানুয়া দিঘির পূজা মণ্ডপে। সেখানে কোরআন শরীফ রেখে চলে যায় হনুমানের গদা নিয়ে। রাত 3:15টার দিকে গদা ঘাড়ে হাঁটতে দেখা যায় তাকে। সে সময়ে মণ্ডপে কোরআন রাখা নিয়ে 999-এ ফোন দিয়ে কথা বলা একরামকেও দেখা যায় সেখানে। পরদিন সকালে কোরআন রাখা নিয়ে উত্তেজিত জনতার মধ্যে উস্কানিমূলক বক্তব্য দিতেও দেখা যায় ইকবালকে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মন্দিরে পবিত্র কোরআন রাখার অভিযোগে আটক ইকবাল হোসেনকে কুমিল্লায় নেওয়া হয়েছে। এই বিষয়ে আরো জানাতে জেলা পুলিশ লাইন এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদাত স্বপন। স্বপন, এর আগের খবর আপনি যেমনটি জানিয়েছেন যে পুলিশ লাইনে আসলে ইকবালকে নিয়ে আসা হয়েছে এবং পুলিশ আসলে অফিসিয়ালি এখন আপনাদেরকে কোনো বক্তব্য দিয়েছেন কিনা, আর তারা কি জিজ্ঞাসাবাদ করছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। দেখুন, বেলা 12টার দিকে এখানে ইকবালকে নিয়ে আসা হয়, কুমিল্লা পুলিশ লাইন্সে নিয়ে আসা হয় এবং এর পর ইকবালকে যখন নিয়ে যাওয়ার পর পুলিশ কিছু সময়ের জন্য সেখানে নামিয়েছিল গণমাধ্যম কর্মীদের দাবির মুখে, যেন তাকে সবাই দেখতে পায়। এর পরপরই কিন্তু সেখানে পুলিশের একজন দায়িত্বরত কর্মকর্তা, তিনি একজন এএসপি কুমিল্লার
তো তিনি যেটা বলেছেন যে তারা এখন এখানে এনেছেন যেসব তার ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা সবাই আসবেন, পুলিশ এবং অন্যান্য যেসব তদন্তকারী সংস্থা আছে তারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। অর্থাৎ ইকবাল সেই প্রায় 2 ঘন্টা যাবৎ কিন্তু কুমিল্লা পুলিশ লাইন্সেই অবস্থান করছে। তারা যেটি বলেছেন যে তাদের জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর তারা প্রেস ব্রিফিংয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন, কারণ গণমাধ্যম কর্মীরা এ বিষয়ে এখানে অপেক্ষা আছেন, তারা এই বিষয়টি ভালোভাবে ওয়াকিবহাল এবং আনুষ্ঠানিকভাবে কিন্তু তারা ব্রিফ করবেন। সেক্ষেত্রে ব্রিফিংটা হয়তো পুলিশ লাইন্সে হবে না, হতে পারে কুমিল্লার পুলিশ সুপারের কার্যালয়ে। পুলিশ সুপারের সাথে আমাদের সকালে কথা হয়েছিল, তবে এখানে যে অভিযুক্ত বা যাকে শনাক্ত করা হচ্ছে সে ইকবালকে আনার পর কিন্তু আর কোনো কর্মকর্তার সাথে আমাদের কথা হয়নি। তবে তারা আমাদের এ বিষয়টি নিশ্চিত করেছেন যখন তারা আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন সবাইকে জানিয়েই ব্রিফ করবেন এবং সময় দিবেন। ঠিক কয়টার দিকে হবে এটি আমরা জানার চেষ্টা করছিলাম, তারা এই বিষয়ে কিন্তু কোনো ধারণা দিতে পারেনি, কারণ তারা বলছেন যে জিজ্ঞাসাবাদের উপরই তারা এখন বেশি মনোযোগ দিচ্ছেন এবং জোর দিচ্ছেন। জিজ্ঞাসাবাদ যখন তারা শেষ হবে এবং যখন তারা একটা সন্তোষজনক পর্যায়ে যাবেন, অর্থাৎ ইকবাল কী উদ্দেশ্যে এটি করেছিল বা কার নির্দেশে করেছিল, কারণ আপনি জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তাদের বক্তব্যও কিন্তু এটা এসেছে এবং বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন লোকজন যেসব মতামত প্রকাশ করছেন সেখানে কিন্তু এই প্রশ্নটি এসেছে যে ইকবালই কি এই কাজটি করেছে বা তাকে দিয়ে কি কেউ করিয়েছে। তো এই প্রশ্নের উত্তরও তো আসলে বের করতে হবে। সেই সব বিষয়ে কিন্তু নিশ্চিত তথ্য পাওয়ার জন্য ইকবালকে হয়তো অনেক বেশি জিজ্ঞাসাবাদ করতে হবে। ইকবাল নিজেই করেছে নাকি অন্য কারোর প্ররোচনায় করেছে, আর যদি করে থাকে তারা কারা, সেসব বিষয়ে কিন্তু পুলিশের উত্তর দিতে হবে। তো আমরা ধারণা করছি যে এই জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করার পরই পুলিশ আমাদের ব্রিফিংয়ে ডাকবে এবং তখন এই বিষয়ে তারা বিস্তারিত তুলে ধরতে পারবে। এর আগে কিন্তু আমরা বলা যায় যে আমাদের এখন অপেক্ষায় থাকতে হবে এবং কিছুটা অন্ধকারে আমরা আছি, কারণ এরপরে কিন্তু আর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পুলিশের পক্ষ থেকে আমরা পাইনি। তো এই ছিল আমার কাছে কুমিল্লার পুলিশ লাইন্স থেকে ইকবালকে জিজ্ঞাসাবাদের এ পর্যায়ের শেষ খবর। সাদা স্বপন জানাচ্ছিলেন কুমিল্লা থেকে। এদিকে কুমিল্লায় মন্দিরে হামলায় আহত দিলীপ দাস ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান বলে জানিয়েছে তার পরিবার। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হবে না বলেও জানানো হয়েছে। স্থানীয়রা জানান, গত 13 অক্টোবর কুমিল্লা শহরে নানুয়া দিঘির পাড়ে একটি পূজা মণ্ডপে হামলার ঘটনায় আহত হন দিলীপ দাস। সেদিনই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় আইসিইউতে। চট্টগ্রামের জেএম সেন হল পূজা মণ্ডপের প্রধান ফটকে হামলার ঘটনায় যুব অধিকার পরিষদের 3 নেতা সহ 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে নগরীর বিভিন্ন এলাকা এবং সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, যুব অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক নাসির, সদস্য সচিব মিজানুর এবং বাইজিৎ থানা শাখার আহ্বায়ক রাসেলের পরিকল্পনায় গত 15 অক্টোবর চট্টগ্রামে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের হয়। সেই মিছিল থেকেই জেএম সেন হল পূজা মণ্ডপে হামলা হয়। এই ঘটনায় এ পর্যন্ত 100 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় পুলিশ। হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে কাল শাহবাগে ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে জাতীয় হিন্দু মহাজোট। ঢাকার বাইরে অবস্থান করবে সংগঠনটি। এদিকে দেশে এখন সনাতন ধর্মাবলম্বীরা আস্থার সংকটে ভুগছে জানিয়ে আসন্ন কালী পূজায় দেশের প্রতিটি মন্দিরে নিরাপত্তা জোরদার করার দাবি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের। সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয় হিন্দু মহাজোট। কর্মসূচিতে হিন্দু সম্প্রদায়ের নেতারা দাবি করেন, কুমিল্লার ঘটনার পরও সারা দেশে হিন্দুদের নিরাপত্তা জোরদারে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। এসবের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। সকাল 6টা থেকে 12টা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি পালন করব চট্টগ্রাম আন্দর কিল্লা মোড়ে এবং ঢাকার শাহবাগ চত্বরে। এছাড়া 64টি জেলায় গুরুত্বপূর্ণ সড়কে আমরা 6 ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করব। ইকবাল হচ্ছে একটি পুতুল, ইকবাল কোনো কিছু নয়। ইকবালের পিছনে রাজনৈতিক শক্তি রয়েছে। সম্প্রতি সহিংসতায় ক্ষতিগ্রস্ত মন্দির ও হিন্দুদের বাড়িঘর সরকারি খরচে পুনর্নির্মাণের পাশাপাশি প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সাম্প্রদায়িক সহিংসতার প্রকৃত তথ্য উদ্ঘাটনের জন্য বিচার বিভাগের তদন্ত কমিশন গঠন করতে হবে এবং তদন্ত কমিশনের প্রকাশিত রিপোর্টের উপর ভিত্তি করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এদিকে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করে প্রজন্ম ৭১। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ৭২-এর সংবিধানে ফেরার দাবি জানায় সংগঠনটি। গত ৯ বছরে ৩,৬৮৯ বার হিন্দু ধর্মাবলম্বীদের উপর আক্রমণ হয়েছে। সংবিধানের ৪ মূলনীতিতে ফেরত যেতে চাই আমরা, ৭২-এর সংবিধানের পুনঃপ্রতিষ্ঠা চাই, আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। এসব ঘটনায় পারস্পরিক দোষারোপের রাজনীতি মূল অপরাধীদের আড়াল করে বলেও দাবি করেন বক্তারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবার মধ্যে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে পারলে সাম্প্রদায়িকতার অপশক্তির আস্ফালন থেমে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের আয়োজনে প্রয়াত সুরকার ও সাংবাদিক রফিকুল ইসলাম দাদু ভাইয়ের স্মরণ সভায় তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূল করতে পারলেই দেশের সম্প্রীতি ফিরে আসবে। তথ্যমন্ত্রী বলেন, ছড়াকার রফিকুল ইসলামের লেখা শিশুদের মেধা বিকাশের পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনা গড়ে উঠতে সাহায্য করছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনায় ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। সাংবাদিকতার পাশাপাশি শিশুদের মেধা বিকাশে রফিকুল ইসলামের অবদানের কথা স্মরণ করে তাকে মরণোত্তর ২১শে পদক প্রদানের দাবি জানান বক্তারা। আজকে আমাদের দেশে যে সাম্প্রদায়িক অপশক্তির যে আস্ফালন, মাঝে মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে অপচেষ্টা, এটি কখনো থাকবে না যদি দেশের সমস্ত মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা আমরা এমনভাবে অনুরণিত করতে পারি যে অসাম্প্রদায়িক চেতনায় সমস্ত অপশক্তি তখন ভেসে যাবে। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জাতীয় পার্টি আয়োজিত মানববন্ধনে জি.এম. কাদের বলেন, সম্প্রীতি বাঙালির হাজার বছরের ঐতিহ্য। একটি মহলের ষড়যন্ত্রের কারণে সহিংসতা ঘটেছে। এসব ঘটনার পেছনে কারা জড়িত তা গভীরভাবে বিবেচনার সময় এসেছে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান জি.এম. কাদের। বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানরা ভাইয়ে ভাইয়ের মতো, আত্মীয়ের মতো, নিকট আত্মীয়ের মতো পরস্পরের পাশে থেকেছে। বিপদে আপদে উৎসবে আনন্দে সবসময় সেটা যেন চিরজীবন রক্ষা করা যায়, তার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। সরকারকে এগিয়ে আসতে হবে অথবা সরকারকে এর দায় নিতে হবে। এবার টি-20 বিশ্বকাপের খবর। কষ্টার্জিত জয় প্রথম পর্বে বাধা পার হওয়া গেছে। নিয়মের বদলে বাংলাদেশ পড়েছে গ্রুপ এতে। তাতে ভালো মন্দ দুদিকই আছে। সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু বলছেন, সুপার 12-এ বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। আর দলকে ভালো অবস্থানে রাখতে সাকিব নির্ভরতা কমিয়ে সিনিয়র জুনিয়রের সমন্বিত পারফরমেন্সের তাগিদ আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের। শুরুতে হার, ওখান থেকেই ঘুরে দাঁড়ানোর বার্তা। স্কটল্যান্ড বিপর্যয়ের পর দ্রুতই নিজেদের যাত্রী নিয়েছে বাংলাদেশ। যদিও টানা 2 জয়ের পরও স্বস্তির বার্তা দিতে পারছে না মাহমুদুল্লাহ দল। দেশ ছাড়ার আগে বাংলাদেশ জানত সুপার 12-এ পাবে ভারত পাকিস্তানের গ্রুপকে, কিন্তু আইসিসির হঠাৎ সিদ্ধান্তে টাইগারদের প্রতিপক্ষ এখন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের গ্রুপ এ। প্রতিপক্ষ নিয়ে পরিকল্পনায় তাই বদল আনছে টাইগার ম্যানেজমেন্ট, তবে লক্ষ্যটা নড়চড় হচ্ছে না। টি-20-র ক্ষেত্রে আমি কখনোই ভারত কিংবা পাকিস্তানের থেকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পেশাদারিত্বকে কখনোই আমি পিছিয়ে রাখবো না। বরঞ্চ তাদের সেরা খেলোয়াড়রা আইপিএলে খেলার ফলে টি-20 ম্যাচের রিয়েল ক্রাইসিস মোমেন্টগুলো অনেক ভালোভাবে তারা হ্যান্ডেল করতে পারে। তো আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং সেকেন্ড রাউন্ডটা। সুপার 12-এ উঠে হাফ ছেড়ে বাঁচল বাংলাদেশ, তবে ঘাটতির জায়গা থেকে গেছে অনেক। সাকিব নির্ভরতা কমেনি, ক্যাপ্টেন্স লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। 2 জয়ে সিনিয়রদের ভূমিকা বেশ। গুরুত্বপূর্ণ সময়ে বেস্ট পারফর্মার হতে পারছে না জুনিয়ররা। সেমিফাইনালের কঠিন মঞ্চে যেতে সিনিয়র জুনিয়রদের সমন্বয় বড্ড জরুরি।
যাদেরকে আমরা মিন করছি জুনিয়র, আসলে হয়তো দেখা হলো যে হয়তো লিটন আসলে জুনিয়র না, লিটন এখন অনেক বলতে গেলে ম্যাচিওর, বলতে গেলে 7-8 বছর। বাট ভুল হচ্ছে খেলোয়াড় করছে, টিম ম্যানেজমেন্ট করছে না। ট্রাস্ট করেছে কিন্তু খেলোয়াড়ের উপরে ট্রাস্টের সেই জিনিসটা ফিডব্যাকটা প্লেয়ার দিতে পারছে না, সৌম্য সরকার দিতে পারছে না। তো তাদের দায়িত্ব যে কী করে কামব্যাক করবে, তাদেরকে ওইভাবে বেরিয়ে আসতে হবে, তাদের করে ডিসকাস করা উচিত। আমিরাত পর্বে দুবাই, শারজা, আবুধাবিতে বাংলাদেশের ম্যাচ কন্ডিশন বুঝে কিংবা প্রতিপক্ষ বিবেচনায় একাদশ গড়ার তাগিদ বিশ্লেষকদের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে টি-20 বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 12-এ যেতে শ্রীলঙ্কার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ম্যাচ শুরু রাত 8টায়। এর আগে বিকেল 4টায় মূল পর্ব নিশ্চিতে আয়ারল্যান্ডের পরীক্ষা নামিবিয়ার। প্রথম রাউন্ডে আয়ারল্যান্ড ও নামিবিয়াকে হারিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। সুপার 12 নিশ্চিত হয়েছে, এবার লক্ষ্য গ্রুপ সেরা হওয়ার। পাথুম নিশানকা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার ফর্ম স্বস্তিতে রাখছে লঙ্কানদের। 2 ম্যাচ হেরে যাওয়া নেদারল্যান্ডসের বিপক্ষে জয় ধরে রাখতে চাইবে দাসুন সানাকার দল। এদিকে সেরা 12তে যেতে আয়ারল্যান্ডের চ্যালেঞ্জ নেবে নামিবিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে হারের কষ্ট ভুলে ছন্দে ফিরতে চাইবে আইরিশরা। টি-20 বিশ্বকাপের অল টাইম ফেভারিট ওয়েস্ট ইন্ডিজ ছোট ফরম্যাটে ক্যারিবীয়দের পাওয়ার হিটিংয়ের কথা সবার জানা। এবারও গেইল, রাসেল, পোলার্ডদের নিয়ে গড়া দল শিরোপার অন্যতম দাবিদার। নিজের শেষ বিশ্বকাপে বিশেষ কিছু করার অপেক্ষায় ইউনিভার্স বস। গেম চেঞ্জার হতে পারেন ডোয়াইন ব্রাভো কিংবা রবি রামপাল। পাওয়ার হিটিংয়ের টি-20তে ওয়েস্ট ইন্ডিজ সবার ওপরে। সে কারণেই টি-20 বিশ্বকাপের 6 আসরে সর্বোচ্চ 2 শিরোপার মালিক ক্যারিবীয়রা। ছোট ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়নও গেইল, রাসেলরা। তবে শিরোপা সংখ্যা 3-এ নেওয়াটা সহজ হবে না কাইরন পোলার্ডদের। গ্রুপ এতে তাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার মতো হেভিওয়েট দল। যদিও সেই বাধা টপকাতে প্রয়োজনীয় রসদ আছে ক্যারিবিয়ান ডেরায়। টি-20 স্পেশালিস্টের ছড়াছড়ি উইন্ডিজ স্কোয়াডে। একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার বেশ কয়েকজন ক্রিকেটারও আছে তাদের দলে। বিগম্যান ক্রিস গেইল শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চাইবেন। ইউনিভার্স বসের সঙ্গে কাইরন পোলার্ড, শেমরন হেটমেয়ার, এভিন লিভিসরা মিলে যে ব্যাটিং লাইন, সেটা প্রতিপক্ষকে ছিন্ন ভিন্ন করে দিতে যথেষ্ট। আইপিএল অভিজ্ঞতা কাজে লাগবে। 2 অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো আর আন্দ্রে রাসেল একাদশের ব্যালেন্স বাড়াবেন। দুজনের ব্যাটিং বলে দেয় টি-20তে এখন কোনো টার্গেটই অধরা নয়। বলকে মাটিতে রাখার চেয়ে বাতাসে ভাসানোই বেশি পছন্দ ওয়েস্ট ইন্ডিয়ানদের। এটাই দলের মূল শক্তি। দীর্ঘ বিরতির পর ফেরা পেসার রবি রামপাল হয়ে উঠতে পারেন ট্রাম্প কার্ড। ওশান থমাসের গতি কিংবা হেইডেন ওয়ালশের ঘূর্ণিও হতে পারে এক্স ফ্যাক্টর। 4 ছক্কার ক্রিকেটের বাঘা সব ফেরিওয়ালাই এসেছেন ক্যারিবিয়ান অঞ্চলের বিভিন্ন দ্বীপ থেকে। আসরের শুরু থেকে সমন্বয়টা হয়ে গেলে তৃতীয় শিরোপার জোরালো দাবি হবে উইন্ডিজ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেট সৌজন্যে ওয়ালটন স্মার্ট এসি। খেলাধুলার আরও খবর দেখবেন সংবাদের পরের অংশে। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল বা সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই আওয়ামী লীগের। এ নিয়ে সংসদে কোনো বিল তুলবে না ক্ষমতাসীনরা। দলটির কেন্দ্রীয় নেতারা জানান, সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে সব ধর্মের অধিকার নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টির সুযোগ নেই। ৭২ সংবিধান, ওই সংবিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাব। রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে সম্প্রতি তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের পর সমালোচনা ওঠে সারা দেশে। এই মহান সংসদেই আমরা করব ইনশাআল্লাহ। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, ২০১১ সালে ৫ম সংশোধনীর আগে সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর নেতৃত্বে ১৫ সদস্যের কমিটি সব শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে। ২৭টি বৈঠক শেষে ২০১১ সালের ৮ই জুন কমিটি সংসদে প্রতিবেদন পেশ করে। এর ভিত্তিতে সংবিধানের ৫ম ও ৮ম সংশোধনীতে সন্নিবেশিত বিসমিল্লাহির রহমানির রহিম ও রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখে সংসদ। আওয়ামী লীগ নেতাদের মতে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়েছে। আমাদের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে স্পষ্ট করে বলা আছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবে। যেহেতু এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, ধর্মভীরু এবং এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা রয়েছে, সে কারণেই
ওই বিষয়টিকে, রাষ্ট্রধর্মের বিষয়টিকে পঞ্চদশ সংশোধনীতে বাদ দেওয়া হয়নি। নেতাদের মতে রাষ্ট্রধর্ম নিয়ে ক্ষমতাসীন দলের মন্ত্রীদের বক্তব্য একান্তই তাদের ব্যক্তিগত, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। বিষয়টিকে মীমাংসা করা হয়েছে এবং এটি এখন বাস্তবতা। আওয়ামী লীগের এ বিষয়ে রাজনৈতিক যে চিন্তা সেটি পঞ্চদশ সংশোধনীতেই প্রকাশিত হয়েছে। সুতরাং রাষ্ট্রধর্ম বাতিল করবার অথবা সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেবার এ ধরনের কোনো পরিকল্পনা আওয়ামী লীগের নেই। এটিকে নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টির কোনো অবকাশ নেই। যারা কথা বলতেছে এরা বলতে পারবে কেন তারা বলছে। আমার মনে হয় বিষয়টি তাদের কাছে জিজ্ঞাসা করা উচিত এবং পরিষ্কার হওয়া উচিত। তো দলগতভাবে আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। আওয়ামী লীগ নেতাদের মত, ভোটের রাজনীতিতে ধর্মকে ব্যবহার করতে ইসলাম ধর্মকে সংবিধানে সন্নিবেশিত করা হলেও সংখ্যাগরিষ্ঠের অনুভূতির কারণে আওয়ামী লীগ তাতে সায় দিয়েছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি নয়, আইন প্রণয়ন চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের শরিকরা। নেতাদের দাবি, সংবিধানের মধ্য থেকে নতুন আইন প্রণয়নের এখনও যথেষ্ট সময় আছে। নির্বাচন ব্যবস্থা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেজন্য নির্বাচন কমিশন গঠনে স্থায়ী আইনি কাঠামো চান তারা। আগামী ফেব্রুয়ারিতে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নেতৃত্বাধীন 5 সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। সংবিধান অনুযায়ী এই সময়ের মধ্যেই নতুন কমিশন গঠনের বাধ্যবাধকতা আছে। 2012 ও 17 সালে সার্চ কমিটির মাধ্যমে 2টি নির্বাচন কমিশন গঠন হয়েছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবারও সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন হবে। তবে 14 দলের শরিকরা বলছেন আইনটা বহু আগেই করা উচিত ছিল, এটা সংবিধানেই বলা আছে। একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন কমিশন করা উচিত এবং আমি মনে করি এইটা করার জন্য গভর্নমেন্টের উচিত এখন বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে একটা ফ্রেন্ডলি আলোচনা করা উইথ এন ইন্টেনশন যে আমরা লটা করব। রাষ্ট্রপতি যতই কমিশনের ব্যক্তিবর্গকে নির্ধারণ করুন, তার সাংবিধানিক ক্ষমতা অনুসারেই তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতেই হয়। সুতরাং সেই ক্ষেত্রে এসে এটা শেষ পর্যন্ত সরকারের দলের যারা ক্ষমতা থাকে তাদের উপর এসে বর্তায়। 14 দলীয় জোট নেতারা বলছেন নতুন আইন করার জন্য এখনো যথেষ্ট সময় আছে। উদ্যোগ নিলে আইনটা করা সম্ভব। সরকার যেটা বলার চেষ্টা করছে যে সময় নাই, আমি এই কথার সঙ্গে একমত না। প্রধান নির্বাচন কমিশনার ATM শামসুল হুদা সাহেব উনি চলে যাওয়ার আগে একটা নির্বাচন কমিশন গঠনের আইনি কাঠামো খসড়া আকারে তৈরি করে গিয়েছিলেন বিবেচনার জন্য। আর আশেপাশের দেশের থেকে নজির নিয়ে এটা তৈরি করতে এত সময় লাগে না। আগামীতে 2টো সেশন হবে পার্লামেন্টে, সেই 2টো সেশনের মধ্যে এ বিষয়ে আসতে পারে। আর যদি একান্তই না হয় তাহলে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে এই আইনটি বহাল করতে পারে। সংবিধানে নির্দেশনা থাকলেও নির্বাচন কমিশন গঠনে গত 50 বছরে কোনো সরকারই আইন প্রণয়ন করেনি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। বেড়েছে নিউমোনিয়ার প্রকোপ, বরিশাল মেডিকেলে 20 দিনে 20 শিশুর মৃত্যু, সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে রেকর্ড 200 টাকা কেজি দরে। সোনালী মুরগির দামও চড়া, পাশাপাশি বেড়েছে সয়াবিন তেল ও সবজির দাম। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে স্বল্প আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও এখন বিপাকে। দেশের সুলভ আমিষের অন্যতম উৎস ব্রয়লার মুরগি এখন আর সস্তা নেই। বাজারে মুরগি কিনতে এসে চড়া দামের কারণে বিপাকে পড়ছেন ভোক্তারা। কিছুদিন ধরেই বাজারে বাড়ছে মুরগির দাম। এবার সপ্তাহের ব্যবধানে আরও 20 টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকায়। আর সোনালী মুরগির কেজি 350 টাকা। পাশাপাশি ডজনে 5 টাকা বেড়েছে ফার্মের ডিমের দাম, গুনতে হচ্ছে 110 থেকে 115 টাকা। দাম বাড়ার কোনো সন্তোষজনক জবাব নেই বিক্রেতাদের কাছে। এদিকে বাড়তি মূল্যের কারণে মাসের বাজেট সামলাতে বিপাকে ক্রেতারা 160 টাকায়। আর সরকার চিনির মূল্য বেঁধে দিলেও বাজারে বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা কেজি দরে। 650 টাকা ছিল, 680 টাকা চাইলে কাস্টমারও ঝগড়া যে গেছে মাসে 50 টাকা কিন্তু 80 টাকা কেন, মানে বিতর্কে একটা বিরক্ত হইতেছি আমরা।
পেঁয়াজের দাম না বাড়লেও বাজারে বেশিরভাগ সবজির দাম চড়া। ফুলকপি বাঁধাকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা পিস, শিমের কেজি 150 টাকা। এছাড়া বেগুন মূলা করলা কিনতে হচ্ছে 60 টাকার বেশি দামে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তিস্তার পানি কমতে শুরু করলো। রংপুর সহ 3 জেলার এখনো পানিবন্দী লাখো পরিবার। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে অন্তত 60,000 হেক্টর জমির ফসল, ভেসে গেছে প্রায় 10,000 পুকুর। তীব্র স্রোতে নদী ভাঙন আরো তীব্র হয়েছে। উজানের ঢলে তিস্তার আকস্মিক পানি বৃদ্ধি ও বন্যায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলাবাসী। ধসে গেছে শেখ হাসিনা সেতুর রুদ্রেশ্বর এলাকার প্রায় 150 মিটার সংযোগ সড়ক। বন্ধ রংপুরের সাথে লালমনিরহাটের সড়ক যোগাযোগ। বন্যার পানিতে তলিয়ে গেছে রংপুরের 55,000 হেক্টর জমির ফসল, ভেসে গেছে প্রায় 10,000 পুকুরের মাছ। আর কয়েকদিন পর ধান কাটতো, সেই ধান নষ্ট হয়ে গিয়েছে এবং যে রাস্তা পাকা রাস্তা নষ্ট হয়ে গেছে। এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন 50-60 লোক যাতায়াত করে, গাড়ি ঘোড়া চলে। ভারত থেকে পানি ছেড়ে দেয়, এখন এখানে যদি সরকার আমাদের সহযোগিতা না করে আমরা কিন্তু এখান থেকে রক্ষা পাবো না। লালমনিরহাটের 5টি উপজেলার লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। তলিয়ে গেছে 4,000 হেক্টর জমির ফসল। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এদিকে বন্যার পানি প্রবেশ করায় বন্ধ ঘোষণা করা হয়েছে 4 উপজেলার 46টি প্রাথমিক বিদ্যালয়। হঠাৎ করে পানি বেড়ে গেছে, রান্না বান্না করতে পারি না, আমাদের রান্নাঘর ডুবে গেছে, বাচ্চা নিয়ে আমরা কোথাও কিছু করতে পারি না। বন্যার জন্য আমরা ঘরে আটকে আছি, বাজার ঘাট করতে পারি না, খাওয়া দাওয়া সব বন্ধ। 5টি উপজেলার মধ্যে আমার সরকারি স্কুল মোট হচ্ছে 762, তার মধ্যে মাত্র পাটগ্রাম বাদে এই 4টি উপজেলায় প্রায় 46টা স্কুল পানিবন্দী হয়ে পড়েছে। কুড়িগ্রামে তলিয়ে গেছে 500 হেক্টর ফসলি জমি। দুর্গত এলাকা পরিদর্শন করেছেন ত্রাণ প্রতিমন্ত্রী। এ সময় নদী ভাঙন ও বন্যা নিয়ন্ত্রণে তিস্তা মেগা প্রকল্পের কাজ চলছে বলেও জানান তিনি। এটা ডিজাইন এবং প্রজেক্ট প্রোফাইল কমপ্লিট করা হয়েছে। এখন এটা তো আপনারা জানেন যে অনেক বড় প্রজেক্ট এবং এটা হলে এই অঞ্চলের তিস্তাপাড়ের মানুষদের জীবন মান উন্নত হবে। বন্যার পানি কমার সাথে সাথে বেশিরভাগ এলাকায় বেড়েছে নদী ভাঙন। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, কুড়িগ্রামে কোন কোন এলাকা আসলে এই আকস্মিক বন্যার কবলিতে পড়েছে, আর বন্যা নিয়ন্ত্রণের প্রশাসন কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে? মূলত কুড়িগ্রামের 3টি উপজেলা রাজারহাট, চিলমারি এবং উলিপুরি 3টি উপজেলার প্রায় অর্ধশত চর এবং চর এলাকার আশেপাশে যে নদী তীরবর্তী এলাকা, সেই এলাকাগুলোতেই এই আকস্মিক বন্যার কবলে পড়েছে। তো এখন কিন্তু পানি অনেকটা নিচে নেমে গেছে বিপদসীমার। তবে পানি নিচে নেমে যাওয়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন এলাকায় ভাঙন কিন্তু তীব্র আকার ধারণ করেছে। আমি যে জায়গাটাতে আছি এটি হচ্ছে রাজারহাট উপজেলার গতিয়াসাম এলাকায়। এখানে সকাল থেকে 3টি বাড়ি এখানে সরানো হয়েছে এবং লোকজন এখনো বলছে যে মাঝে মাঝে এমন স্রোতের প্রকোপ আসে যে নদী তারা ঘর বাড়ি সরানোরও সময় পাচ্ছেন না, এবং যারা ঘর বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভাঙনের শিকার হয়েছে তারা কিন্তু নতুন করে কোনো জায়গায় যাবেন সে ধরনের কোনো জায়গাও তারা পাচ্ছেন না। বিশেষ করে এই চলতি বর্ষা মৌসুমে এই এলাকায় প্রায় 1000 পরিবার এই নদী ভাঙনের তিস্তার এই ভাঙনের শিকার হয়েছে এবং 1000 পরিবার বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে কারো বাড়ির আঙিনায় বা বাঁধের উপর আশ্রয় নিয়ে কোনো মতে আছে এবং এখন এই 1000 পরিবার কিন্তু তাদের নতুন করে ঘর তুলতে পারেননি। তো এখানে সকালবেলা ত্রাণ প্রতিমন্ত্রী এখানে এসেছিলেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে এই ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো সেই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নগদ তথ্য এবং টিন সহ পুনর্বাসনের যে সহায়তা সেটি করা হবে, পাশাপাশি খাদ্য সহায়তা দেওয়ারও তিনি আশ্বাস দিয়েছেন এবং কিছু লোককে খাদ্য সহায়তা বিতরণ করেছেন। তো এখানকার লোকজন বলছেন যে আসলে খাদ্য সহায়তা সাময়িকভাবে তাদের প্রয়োজন হলেও দীর্ঘমেয়াদে তাদের একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রয়োজন এবং স্থায়ী প্রতিরক্ষার কাজের প্রয়োজন। গত মহাপরিকল্পনার কারণে কিন্তু গত মৌসুমে কিছু কাজ হলো, এই মৌসুমে তিস্তায় কোনো এই ধরনের কোনো স্থায়ী প্রতিরক্ষার কাজ পানি উন্নয়ন বোর্ড করতে পারেনি। সে কারণে কিন্তু এবারের ভাঙনের প্রকোপটা বেশি এবং এখন 5টি পয়েন্টে এই ভাঙনের তীব্রতা অনেক বেশি বলে পানি উন্নয়ন বোর্ড মনে করছে। আব্দুল খালেক বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন কুড়িগ্রাম থেকে। ফেনীতে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক সহ 3 জন নিহত হয়েছেন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গোপালগঞ্জ সদরের সুজন, মাদারীপুরের চর গোবিন্দপুর এলাকার শামীম হাসান এবং চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট থানার শহীদুল ইসলাম।
পুলিশ জানায় ঢাকা থেকে একটি পিকআপ ভ্যান চট্টগ্রামে যাওয়ার পথে ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই গাড়ির চালক সহ ৩ জন মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। উত্তরাঞ্চলে প্রতি মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান গড়ে ৩২ জন আর আহত হন অন্তত ৩৫ জন। হাইওয়ে পুলিশের তথ্য বলছে, বগুড়া অঞ্চলে প্রায় ২,০০০ কিলোমিটার জাতীয় ও আঞ্চলিক সড়কে দিনে গড়ে দুর্ঘটনা হয় প্রায় ৩৭টি। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে উত্তরাঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৯০ জন, আহত অন্তত ৩১৭ জন। এ তথ্য হাইওয়ে পুলিশের। গাড়ির অতিরিক্ত গতি, ওভারটেকিং ও ওভারলোডিং সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলেও ত্রুটিপূর্ণ সড়ক আর পথচারীদের অসচেতনতাকেই দায়ী করছে হাইওয়ে পুলিশ। এ অবস্থায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি দুর্ঘটনা কমাতে গণসচেতনতায় জোর দিচ্ছে পুলিশ। আমরা সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আমরা ফিডার রোডগুলিতে হাইকোর্টের যে নির্দেশনা এবং ২০১৮ সালের আইনের যে সারাংশ, এটা আমরা টানিয়ে দিয়েছি। সচেতনতা সৃষ্টির ফলে বিগত সময়ের তুলনায় প্রায় ৫০% নারী এবং শিশু মৃত্যুর হার কমে এসেছে। এসব উদ্যোগের ফলে সাধারণ মানুষও সচেতন হচ্ছে, জানছেন সড়কে চলাচলের আইন ও নিয়ম কানুন। মহাজনের গাড়ির ক্ষতি না, শুধু আমাদেরও নিজের যান চলে যেতে পারে। এই জন্য আমরা আগে দূরে চালাতাম, এখন আস্তে চালানোর চেষ্টা করি। কারণ আমরা সচেতন হয়ে গেছি পাবলিকরা, বা আমি মনে করি 3 চাকা গাড়িগুলি নাই, এর নাই থাকার কারণে আমরা অনেক ভালোভাবে চলাফেরা করছি রাস্তায় গাড়ি ঘুরিয়ে। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি ২০১৮ সালের সড়ক আইনে ৯ মাসে উত্তরাঞ্চলে হাইওয়ে পুলিশ মামলা দিয়েছে প্রায় ১৩,০০০, জরিমানা আদায় করেছে অন্তত ৩৩ লাখ টাকা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ, যেখানে ব্যর্থ হলে সব উন্নয়ন ম্লান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনা এখনও দুর্ভাবনার কারণ। সড়ক সেতুসহ নানা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হলেও সড়ক দুর্ঘটনা না কমা দুঃখজনক। মন্ত্রী জানান, আগামী বছর 4টি মেগা প্রকল্পের উদ্বোধন হবে। এতে সড়কে অবকাঠামোয় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। এছাড়াও বিআরটিএকে দালাল মুক্ত করতে কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। এদিকে সারা দেশে পঞ্চমবারের মতো সরকারি উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। এবছরের প্রতিপাদ্য গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি। দুর্ঘটনা অবিরাম দুর্ভাবনার কারণ হয়ে আছে। পাখির মতো মানুষ মরে, মাছির মতো মানুষ মরে। এখন সংকট, শৃঙ্খলা, এখানে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদের উন্নয়ন ম্লান হয়ে যাবে। নিউমোনিয়া আক্রান্ত হয়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ দিনে মারা গেছে ২০টি শিশু। এছাড়া কয়েক গুণ বেড়েছে নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা। হঠাৎ আক্রান্ত বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। একই অবস্থা খাগড়াছড়িতেও। শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই। মাত্র ৩৬ শয্যার ওয়ার্ড হলেও সেখানে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে ২ শতাধিক শিশু। সিট খালি না থাকায় বেশিরভাগেরই ঠাঁই হয়েছে মেঝেতে। সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের। আসার পর আমরা বেড পাই নাই, নিচেছি। আমাকেও একটা এই বেড দিছে, চাদরও নাই, কিছু না, কোনো শৃঙ্খলা নেই। আমি যে মাপে টাপে করে দেখে সেখানে সব কিছুই পাই নেই এখানে এসে। যে এই রোগীগুলা ফ্লোরে দিতে হচ্ছে আমাদের, এবং ফ্লোরে রেখেই তাদের চিকিৎসা দিতে হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, গত ১.৫ মাসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ২৫০০ শিশু, আর গত ২০ দিনে মৃত্যু হয়েছে ২০ জনের। আমাদের যে এই যে নিউমোনিয়া রোগী একটু আসলে আগের থেকে একটু বাড়ছে, তবে আমাদের প্রত্যেকটা হসপিটালেই কিন্তু নির্দেশনা দেওয়া আছে। প্রতি বছরই আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ে বলে জানিয়েছে চিকিৎসকরা। তবে এবার ভয়াবহতার মাত্রা অনেক বেশি। দেরি করে হাসপাতালে যাওয়ায় মৃত্যু বাড়ছে বলেও জানিয়েছেন তারা। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের
খুব খারাপ অবস্থা নিয়ে আসে, যা আমাদের ক্ষেত্রে চিকিৎসা দেওয়া সত্ত্বেও আমরা অনেকে সার্ভাইভ করতে এত কষ্ট হচ্ছে। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালেও প্রতিদিন চিকিৎসা নিচ্ছে প্রায় 150 শিশু, আর ভর্তি হচ্ছে অর্ধশতাধিক। আক্রান্তদের বেশিরভাগেরই বয়স 1.5 বছরের কম। 4 দিন আমি হাসপাতাল ভর্তি, এখন মোটামুটি আমাদের ভালো আছে। গরম থেকে আর ঠান্ডা লেগেছে, এখন হাসপাতালে ভর্তি করে নাই। প্রতিদিন গড়ে আমাদের দেখা যাচ্ছে শিশু রোগীদের সংখ্যা 150 থেকে 200 ক্রস করছে, এবং বহির্বিভাগে আমাদের চিকিৎসা সংকটের কারণে দেখা যাচ্ছে আমাদের বিপুল পরিমাণ রোগীকে সেবা দিতে আমাদের হিমশিম হচ্ছে। শিশুদের ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচাতে অভিভাবকদের আরও বেশি সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে ময়মনসিংহ ও রাজশাহীতে 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় মারা গেছেন 1 জন, উপসর্গ নিয়ে মারা গেছেন 7 জন। ময়মনসিংহের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনা শনাক্তের হার 2% নিচে। এদিকে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে মারা গেছেন 4 জন। এর মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন 1 জন, আর উপসর্গ নিয়ে মারা গেছেন 3 জন। এই জেলায় করোনা শনাক্তের হার 5.56%। দেখছেন 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুর। অন্যান্য খবরের সঙ্গে সংবাদে আরো থাকছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে অস্থিরতা বাড়বে, সতর্ক করল যুক্তরাষ্ট্র। 18 মার্কিন গোয়েন্দা সংস্থার সমন্বিত পর্যবেক্ষণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টা থেকে 12:30 পর্যন্ত হয় এই পরীক্ষা। দেশের 8 বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কেন্দ্রগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এবার মোট 120 নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে বহু নির্বাচনী এবং লিখিত পরীক্ষায় 100 নম্বর, আর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর 10 করে মোট 20 নম্বর রাখা হয়েছে। গ ইউনিটে এবার 1250 আসনের বিপরীতে আবেদন করেছেন 27,374 জন। রাজধানীর কামরাঙ্গীরচরে ভেজাল প্রসাধনীর বিরুদ্ধে অভিযান চালিয়ে 4 জনকে আটক করেছে গোয়েন্দা লালবাগ বিভাগ। এ সময় বিপুল পরিমাণে নকল প্রসাধনী সামগ্রীও জব্দ করা হয়। লালবাগ গোয়েন্দা পুলিশ জানিয়েছে, বেলা 11টার দিকে খলিফাঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে মার্কেটের কয়েকটি দোকানে বিপুল পরিমাণে নকল প্রসাধনী সামগ্রী পাওয়া যায়। এসব নকল পণ্য রাজধানীর চকবাজার, মৌলভীবাজার সহ বিভিন্ন কসমেটিক্সের দোকানে সরবরাহ করা হতো। নানা ক্ষতিকর উপাদান থেকে তৈরি এসব পণ্য ব্যবহৃত হতো, যা ত্বকের জন্য ক্ষতিকর। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলে জানিয়েছে লালবাগ গোয়েন্দা পুলিশ। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে অস্থিরতা বাড়বে বলে সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দারা। জলবায়ুর ইস্যুতে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এই আশঙ্কা জানিয়ে বলা হয়, জাতীয় নিরাপত্তার উপর প্রভাব বিস্তার করবে জলবায়ু পরিবর্তন। প্রতিবেদনটি বলছে, নিজেদের অর্থনীতি বাঁচাতে আধুনিক প্রযুক্তির উন্নয়নে মনোযোগী হতে পারে অনেক দেশ। এর ফলে দেখা দিতে পারে নতুন উত্তেজনা। সেই সাথে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে দরিদ্র উন্নয়নশীল দেশগুলোর নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে। সেই সাথে বাড়বে শরণার্থীর সংখ্যাও। যুক্তরাষ্ট্রের 18 গোয়েন্দা সংস্থার সম্মিলিত পর্যবেক্ষণ নিয়ে তৈরি করা হয় 27 পৃষ্ঠার এই প্রতিবেদন। এতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বিভিন্ন দেশের ব্যর্থ প্রতিশ্রুতি এবং ভয়াবহ প্রতিযোগিতার চিত্র উঠে এসেছে। ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ভারত এবং নেপালে মৃতের সংখ্যা বেড়ে 200 ছাড়িয়েছে। এর মধ্যে ভারতের কেরালা ও উত্তরাখণ্ডে প্রাণ হারিয়েছে 105 জন, আর নেপালে মৃত্যু হয়েছে 104 জনের। নেপালে এখনও নিখোঁজ রয়েছে প্রায় অর্ধশত মানুষ। এতে বন্যায় মৃতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে। ভারতের উত্তরাখণ্ডে 5 পর্যটক সহ প্রাণ গেছে 65 জনের। এখন পর্যন্ত রাজ্যে 7,000 কোটি রুপির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেরালার 10 জেলায় জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। রাজ্যে প্রাণ গেছে 50 জনের। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের 1 মাস ধরে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী। 25 অক্টোবর পর্যন্ত জেলেদের সাগরে মাছ ধরা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম।
1832 রেটিং নিয়ে সবার উপরে রেড ডেভিলস। তবে তাদের সঙ্গে ব্যবধান কমিয়েছে ব্রাজিল, 12 পয়েন্ট কম নিয়ে 2 নম্বরে সেলেসাওরা। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে ফ্রান্স। নেশনস লিগের পারফরমেন্সে 3-এ উঠে এসেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। 4-এ ইতালি, 2 ধাপ পিছিয়ে 5-এ নেমে গেছে ইংল্যান্ড। উন্নতি হয়েছে স্পেনের, তবে 8-এ নেমে গেছে রোনালদোর পর্তুগাল। 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ও ভারতের সঙ্গে ড্রতে 187-তে উঠেছে লাল সবুজ। সোনারগাঁয়ের পানাম নগরী 450 বছর আগেই সেই শহর ঐতিহ্য হারিয়েছে বহু আগে। তবু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জীর্ণশীর্ণ কয়েকটি স্থাপনা। প্রতিদিন সেগুলোই দেখতে আসেন দেশ বিদেশের পর্যটকরা। আকর্ষণ বাড়াতে বেশ কয়েকবার সংস্কারও করা হয়েছে। জৌলুস ফেরাতে এবার সরকারের দিকে হাত বাড়িয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ইয়াংওয়ান। 15 শতকে সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করে ইশাখা। সে সময় এ নগরে নদীপথে আসত বিলেতি ধান আর যেত মসলিন। শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপের অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থপতির রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাক্ষী। মোঘল স্থাপত্য শৈলীর প্রাধান্য থাকলেও ব্রিটিশ বা কলোনিয়াল নৈপুণ্যের সংমিশ্রণ দেখা যায় এসব ভবনে। এতে রয়েছে বাঙালির নিজস্ব নির্মাণ কৌশলের ছাপও। ইশাখা আমলের এসব নিদর্শন শুধু পর্যটকদেরই নয়, আকৃষ্ট করেছে বিদেশি নামি দামি অনেক বহুজাতিক কোম্পানিকেও। তাই এই প্রাচীন নগরীকে সংরক্ষণে এগিয়ে এসেছে দক্ষিণ কোরিয়া। এরই মধ্যে 20 কোটি টাকা খরচে নারায়ণগঞ্জের ঐতিহাসিক বড় সর্দার বাড়িকে ফিরিয়ে আনা হয়েছে পূর্ণ রূপে। অতীতকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এই চেষ্টায় আমি সত্যিই মুগ্ধ। বেসরকারি কোম্পানি ইয়াংওয়ান এই দেশের ঐতিহ্য রক্ষায় এগিয়ে এসেছে। সরকার চাইলে গোটা পানাম নগরীকেই আগের রূপে ফিরিয়ে আনতে পারে। এক্ষেত্রে আমাদের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। বড় সর্দার বাড়ির বিশেষ আকর্ষণ সূক্ষ্ম টেরেকোটা ও কারুকাজ। 27,400 বর্গফুট আয়তনের দোতলা এই ভবনে রয়েছে 84টি রুম। বাড়িতে মোঘল, গ্রিক ও গান্ধারা স্থাপত্য শৈলীর সংমিশ্রণ দেখা যায়। ধরে নিলাম দেশ অনেক উন্নতি হয়ে গেল, আমাদের ঢাকার রাস্তাঘাটে ট্রাফিক নাই, মেট্রো হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল। লাভটা কি? দুনিয়ায় এরকম শহর হাজার হাজার আছে, ব্রিসবেন, মেলবোর্ন সবাই আছে। ঢাকা তো ঢাকার জিনিস আনতে হবে, আমার পুরানো ঐতিহ্যটা তো রাখতে হবে। আজকে যদি ভেঙে ফেলে নতুন করি, পরে আমরা কি দিয়ে বলবো যে এটা একটা আদি শহর? প্রত্নতত্ত্ববিদদের পরামর্শ, শুধু প্রাচীন ভবন পুনরুদ্ধার করলেই হবে না, এসব স্থাপনাকে জীবন্ত রাখতে নিতে হবে নানা পরিকল্পনাও। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।